আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। কুমারঘাট বন্ধন ব্যাংকে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে 1,30,000 টাকা উধাও, চাঞ্চল্য। তেলিয়ামুড়া ও খোয়াই জেলার ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত, ইনডোর স্টেডিয়াম উদ্বোধনের অপেক্ষায়। কৈলাসহরে রেশন বন্টনে চরম অব্যবস্থা, ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা। শান্তির বাজারে মর্মান্তিক পথ দুর্ঘটনা, টিপারের ধাক্কায় মৃত মহিলা। বাজেটের লক্ষ্য ও যুবশক্তি নিয়ে আগরতলায় বিজেপি যুব মোর্চার গুরুত্বপূর্ণ কর্মসূচি। বিলোনিয়া রতনপুরে রহস্যজনক অগ্নিকাণ্ড, ভস্মীভূত বাড়ি। কাঞ্চনপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, নিহত 4 বছরের শিশু। কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে শান্তির বাজারে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু। এখন সংবাদ বিস্তারিত। হঠাৎ মোবাইলে ভেসে ওঠা একটি বার্তায় বদলে দিল সব। মুহূর্তের মধ্যে চরম উদ্বেগে পড়লেন এক পরিশ্রমী ব্যবসায়ী। ব্যাংকে ছুটে গিয়ে যা জানতে পারলেন তাতে হতবাক গোটা পরিবার। ঘটনাটি কুমারঘাট বন্ধন ব্যাংকের। কুমারঘাট থানার অন্তর্গত পূর্ব কাঞ্চনবাড়ি এলাকার বাসিন্দা বাবুল দেবনাথ দীর্ঘ 6 বছর ধরে কুমারঘাট বাজারে পান ব্যবসার সঙ্গে যুক্ত। তার নামে কুমারঘাট বন্ধন ব্যাংকে 2টি এফডি ও একটি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। গত 3রা ফেব্রুয়ারি হঠাৎ বাবুল দেবনাথের মোবাইলে একটি লেনদেন সংক্রান্ত মেসেজ আসে। সন্দেহ হওয়ায় তিনি তড়িঘড়ি ব্যাংকে গিয়ে নিজের অ্যাকাউন্ট পরীক্ষা করেন। সেখানে প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। তার সেভিংস অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে মোট 1,30,000 টাকা। কিভাবে এবং কোন প্রক্রিয়ায় এই টাকা তুলে নেওয়া হলো তা বুঝতে পারছেন না বাবুল দেবনাথ। এই ঘটনায় চরম আতঙ্ক ও মানসিক চাপে পড়েছে তার পরিবার। বিষয়টি নিয়ে বাবুল দেবনাথ কুমারঘাট থানায় একটি জিডি দায়ের করেছেন। পাশাপাশি সংবাদ মাধ্যমের সামনে তিনি অভিযোগ জানিয়ে বলেন, তার উপার্জনের কষ্টার্জিত টাকা এভাবে উধাও হয়ে যাওয়ায় তিনি দিশেহারা। দ্রুত তদন্ত করে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য তিনি ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। আজকে আমি বিশেষ কারণে সাংবাদিকদের দ্বারস্থ হয়েছি যে গত 4 তারিখে আমার বন্ধন ব্যাংক থেকে এফডি ছিল 2টা আর 2টা সেভিংস, ওটার থেকে পয়সা দেওয়া হয়ে চলে গেলো। কোথায় চলে গেলো ওটা তো কোনো হদিশ পাচ্ছি না। তার সাথে যোগাযোগ করলাম, এখন তারা ব্লক করলো। তারা বললো যে আমরা হেড অফিসে পাঠিয়ে দিয়েছি, ওরা দেখবে। কিন্তু আমার কথা হলো এফডির পয়সাটা কী করে চলে যায়। কত টাকা এফডিতে ছিল 50 দুইটাতে 1 লাখ টাকা, আর ওই সেভিংসে কত আসলে আমি সঠিক পাই। তার কাছে স্টেটমেন্ট নিছি, স্টেটমেন্টে লেখা আছে কত আছে। আপনার কি মনে হইতেছে? আমার তো কী মনে হচ্ছে, আমার কথা হলো পয়সাটা আমরা দেখেন, আমি তো একজন বাজারে ব্যবসা করি, কুমারঘাট বাজারে ছোটো মোটো ব্যবসা, পান দোকান, এটা নিয়েই চলতেছি। আমার নিয়ে আসা চলতেছি, কিন্তু এই পয়সাটা অত কষ্টের পয়সা, আমরা অত কষ্ট করে জোগাড় করিয়া ব্যাংকে নিয়ে রাখছি, যাতে এই পয়সাটা কী করে চলে ওখানে কোনো নোটিশ পাইলাম। আমি থানার দ্বারস্থ হয়েছি, থানাতে গেছিলাম, তার কাছে এলাম, সব তারা হয়েছে তদন্ত করবো। কোন থানাতে মামলা করছেন? কুমারঘাট থানাতে, কুমারঘাট পিএস। মানে কত টাকা আপনার মোট রমদায় হয়েছে? 31,000 মতো। তেলিয়ামুড়ার ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে যুক্ত হতে চলেছে এক নতুন পালক। কোরৈলং স্থিত তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নির্মিত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ একটি ইনডোর স্টেডিয়াম। বর্তমানে এই স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। এই স্টেডিয়ামের নির্মাণ কাজ পরিদর্শনে আসেন রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা। পরিদর্শনকালে ক্রীড়ামন্ত্রী নির্মাণের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, এই ইনডোর স্টেডিয়াম চালু হলে তেলিয়ামুড়া ও খোয়াই জেলার ক্রীড়াপ্রেমী যুবক যুবতীরা আধুনিক সুযোগ সুবিধার মধ্যে
নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ পাবেন। জানা গেছে আগামী কিছুদিনের মধ্যেই এই অত্যাধুনিক ইনডোর স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে, যা কোটার তেলিয়ামুর আবাসী সহ খোয়াই জেলার ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করবে। ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশে এই স্টেডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী স্থানীয় মানুষজন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যারা কাজ করছে, যারা আমাদের টিআইডিসি এটার মূলত নোডাল এজেন্সি, ওরা কাজ করছে। আমরা আশা করছি 1-2 মাসের মধ্যে কমপ্লিট হবে এবং এটা কমপ্লিট হলে এখানকার যারা ইনডোর স্পোর্টস যেগুলো রয়েছে, জুডো, যোগা, জিমনাস্টিক, ব্যাডমিন্টন, এগুলোর জন্য এখানকার খেলোয়াড়দের জন্য দিবারাত্র বা বর্ষার সময় তারা খেলার সুযোগ পাবে। তো এর জন্য আমাদেরও প্রয়াস, মাননীয়া এখানকার যে বিধায়িকা কল্যাণী রায় মহোদয় রয়েছেন, ওনারা সকলেই প্রয়াস করছেন যে খুব তাড়াতাড়ি যেন এটা আমরা করতে পারি। এটাতে মূলত যোগা হবে, জিমনাস্টিক হবে, জুডো হবে, ক্যারাটে হবে, ব্যাডমিন্টন হবে, অর্থাৎ ইনডোর যে গেমগুলো করা হয় প্রত্যেকটা গেমই এখানে করা যাবে। এখন ত্রিপুরা জেলাতে কয়টা ইনডোর স্টেডিয়াম? অনেকগুলো। আমাদের উদয়পুরে ইনডোর হল হচ্ছে, এখানে ইনডোর হল হচ্ছে, ধর্মনগরে হয়েছে, কৈলাসহরে হচ্ছে। এটা আগে শুধুমাত্র একটা বিলুনিয়া এবং আমাদের আগরতলাতে ছিল, এখন কিন্তু রাজ্যে অনেকগুলো আমরা একসঙ্গে করছি। আমাদের ধর্মনগরে অলরেডি উদ্বোধন হয়ে গেছে, এটাও খুব শীঘ্রই 1-2 মাসের মধ্যে হবে। উদয়পুরেরটাও কাজ চলছে, কৈলাসহরেও কাজ চলছে এবং আরও আমরা এই বছরও বাজেটে আরও 3খানা রাখছি, নতুন করে আরও 3টা জায়গা হবে। রেশন কার্ড হাতে থাকলেও খাবার মিলছে না, এমন অভিযোগে ফের ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিনের বঞ্চনার জমে ওঠা অসন্তোষ শেষমেশ রূপ নিল প্রকাশ্য বিক্ষোভে। ঘটনাটি কৈলাসহর পুর পরিষদ এলাকার পিডব্লিউডি রোড সংলগ্ন 7 নম্বর সরকারি ন্যায্য মূল্যের দোকানকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে সরকারি নিয়ম নীতিকে কার্যত উপেক্ষা করে চলছে এই রেশন দোকানের বন্টন ব্যবস্থা। শনিবার বিকেল গড়িয়ে গেলেও দোকানের দরজা না খোলায় ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে উপভোক্তাদের। এক পর্যায়ে দোকানের সামনে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন বঞ্চিত গ্রাহকরা। স্থানীয়দের অভিযোগ, গত প্রায় 5 থেকে 6 মাস ধরে এই ন্যায্য মূল্যের দোকানে চরম হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। কখনো চাল মিলছে না, কখনো আবার ডাল নেই। সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও কেন বারবার শূন্য হাতে ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে, তা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। বিক্ষোভকারীদের দাবি, হয় ডিলারকে নিয়ম মেনে নির্দিষ্ট সময়ে দোকান খুলে স্বচ্ছভাবে খাদ্য সামগ্রী বন্টন করতে হবে, নতুবা প্রশাসন অবিলম্বে এই দোকান বন্ধ করে বিকল্প ব্যবস্থার উদ্যোগ নিক। অভিযোগ জানিয়েও দীর্ঘদিন কোনো সুরাহা না মেলায় অবশেষে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন তারা। রেশন কার্ড থাকলে খাদ্য সুরক্ষা নিশ্চিত। সরকারের এই প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন উঠেছে কৈলাসহরের এই ঘটনাকে ঘিরে। এখন দেখার বিষয়, জনবিক্ষোভের পর প্রশাসন অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রেশন ঘুরে যায়, সকালে বিকালে কেউ 5 মাস পায়, কেউ 6 মাস পায়, চাল পায় না। কতদিন হইব? আজকে বছরখানি এরকম চলছে। আইবো করে আমরা সকাল বিকাল সব সময় আইতেছি, একদিনও খুলে না, কিচ্ছু হয় না। ডাইল পাই না, ডাইল পেলে চাল পাই না, এই অবস্থায় চলছে। এই যে সমস্যাটা, আপনারা কি ফুড অফিসে জানাইছিলেন বা তাইনের সাথে কথা কইছিলেন নি? আমরা অনেক জনক কইছি, আমরা এদিকে মেম্বার আছে, তারা কইছে দরখাস্ত লেখা দিত, দরখাস্ত কেউ লেখা দেয় না। আমি কইছি সবার এখান থেকে আমি নিজে নিয়ে দেব, কেউ দেয় না। আজকে আপনারা কয়টার দিকে দাঁড়ানো এই জায়গার মধ্যে? আমরা ওই 4টা থেকে। এখন এখানে লেখা আছে সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার, কিন্তু আজকে শুক্রবার, নিয়ম খোলার কথা। সকালে কইছে বিকালে পাইবে, আসো বিকালে, আবার কই যাও 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 যাও, বিকালে পাইবে। আজকে সকালে খোলা পাইছিলেন নি? সকালে খোলা পাইছি, সকালে খোলা পাইছিলেন, এখন বন্ধ কইছে বিকালে আবার লেগে। 5-6 মাস ধরে আমরা এইভাবে চাল পাই না। রেশন দোকান বন্ধ থাকে, প্রায় দিনই রেশন দোকান বন্ধ থাকে। সবসময় বন্ধ থাকে, সবসময় বন্ধ থাকে। সকালে আইসি করে অফিসে, বিকালে আইবই। ইয়েস 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 আমারও কইলাম, আমি কইলাম যে চাল পাওয়া যাবে না, কইছে ইয়েস। ব্যস্ত জাতীয় সড়কে ফের রক্তাক্ত হলো শান্তির বাজার। আগরতলা সাবরুম জাতীয় সড়কের উপর শান্তির বাজার পিটিজি অফিস সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। নিহত মহিলার নাম গিরিবালা দেবনাথ। তিনি শান্তির বাজারের কেসিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, একটি টিপার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিবালা দেবনাথকে সজোরে ধাক্কা মারে এবং ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত অবস্থায় স্থানীয় সাধারণ মানুষ তাকে উদ্ধার করে
তড়িঘড়ি শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর ক্ষুব্ধ সাধারণ মানুষ ঘাতক গাড়িটিকে ধরার চেষ্টা করেন এবং পথ চলতি লোকজন ধাওয়া চালান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন শান্তিরবাজার থানার সেকেন্ড অফিসার সমীর বিশ্বাস। পুলিশের পক্ষ থেকে গাড়িটিকে আটক করার চেষ্টা চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এবং ঘাতক টিপার গাড়িটিকে আটক করতে তল্লাশি অভিযান চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি হয়েছে কঞ্চে ঘটনাটা? মেয়ে লোকটা এটা ডান দিক দিয়ে আইতেছে, মানে এই দিকটা বাজার থেকে আইতেছে। আইতে কর্পোরেশনের রাবার কর্পোরেশনের এই দিক দিয়ে ক্রস করে অর্ধেক হারিয়ে গেছে। হারিয়ে যাচ্ছে টিবেটটা কোনো ব্রেক নেই, টিবেটটা মানে ডাইরেক্ট দিকে মারে বাড়ির দিকে বেড়ি ফুরে যায়, ঘুরে গেছে কারণ তাদের চিনি দিয়ে গেছে। কেন্দ্রীয় বাজেটকে ঘিরে যুব সমাজের মধ্যে সচেতনতা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জোরদার করতে আগরতলায় এক গুরুত্বপূর্ণ যুব সংগঠনের আয়োজন করল ভারতীয় জনতা যুব মোর্চা। শনিবার আগরতলা শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে অনুষ্ঠিত হয় বাজেট যুব সংগঠন কর্মসূচি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এবং ভারতীয় যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব। অনুষ্ঠানে দলীয় নেতা কর্মী ও যুব মোর্চার বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা কেন্দ্রীয় বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে যুব সমাজের জন্য কর্মসংস্থান, শিক্ষা ও স্বনির্ভরতার সুযোগ নিয়ে আলোচনা করেন। যুবকদের দেশ গঠনে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানটি ঘিরে যুবকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা সবাই জানেন মাননীয় অর্থমন্ত্রী ছিলেন, আজকে উনি গভর্নর আমাদের তেলেঙ্গানার। উনি যখন উপমুখ্যমন্ত্রী হিসাবে আমার মুখ্যমন্ত্রীত্ব আমি পেয়েছিলাম শেষ দিকে, এবং পরবর্তী সময়ে উনি অর্থমন্ত্রী হন। তো ওনার সাথে আমার ছোটোবেলার থেকে ওনার সাথে আমার বন্ধুত্ব ছিল। তো বলছিলেন, আরে আমি তো এই যে স্বর্ণযুগ ওনারা বলছেন, তা আমি যখন উপমুখ্যমন্ত্রী হলাম এবং অর্থমন্ত্রী হলাম, তা আমি সেক্রেটারিকে বললাম কোথায় স্বর্ণযুগ নিয়ে আসুন তো কিছু ফাইলটাই। তো ফাইল খুলে উনি আর সোনার খুঁজে পায় না। তবে কি পেয়েছেন বলেন, 13,000 কোটি টাকা যে ওনারা ডেপ্থ রেখে গেছেন সেটা আমরা পেয়েছি। সেটা তো এরকম মজার স্বর্ণযুগ সত্যিকারের অর্থে আমাদের এবার মাননীয় প্রধানমন্ত্রীজির যেভাবে দেশকে চালিয়ে যাচ্ছে, সত্যিকারের অর্থে স্বর্ণযুগ কিন্তু এখন এসেছে। আমি নির্দ্বিধায় আমি সেটা বলতে পারি। আমরা সব কিছু আজকে কি বলতো, এটা কিন্তু খুব বুঝার বিষয় যে আমাদের সোলজারদের মেরে আমাদের গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে রাখতো। পার্লামেন্টে এসে মানে তারা এত সাহস, তাদের পার্লামেন্টে এসে তারা সেখানে আক্রমণ করেছে, আমাদের প্রচুর লোককে শহীদ করেছে। মুম্বাই হামলায় আপনারা সবাই জানেন, নর্থ ইস্টার্ন জোনের থেকে আরম্ভ করে সব জায়গায় কি অবস্থাটা ছিল। আমরা কিন্তু এগুলো ভুলে যাই, এগুলো মনে রাখতে হবে কি অবস্থায় ছিল। সেই জায়গায় আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এবং আগে কি বলতেন এই বিরোধীরা বলতেন যে আমি বহুত নিন্দা করতাম, খালি নিন্দাই তো করতো, এত কিছু করতো না। আর এখন मैं किसी को छोड़ूंगा नहीं, সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, আর এবার অপারেশন সিন্ধু। তো আমরা সুরক্ষিত, আর এই সুরক্ষিত রাখার জন্য বাজেট একটা বিরাট ইম্পর্টেন্ট। একদিকে আমাদের সুরক্ষার দিক থেকে আমাদের যে দিন থেকে আরম্ভ করে দিন রাতে আমাদের যে খাওয়ার বিষয়, আমাদের পরিবেশের বিষয়, সব দিকে কীভাবে আমাদের রাখতে হবে, এবং একটা রাজ্য বা একটা দেশ যেটা ফিল গুডের যে অবস্থান, সেখানে অর্থনীতি একটা বিরাট বিষয়। কোথায় 11তম পজিশনে ছিল, আজকে আপনারা ভাবুন সেই 11তম পজিশন থেকে বিশ্বের মধ্যে সেখানে আজকে 5th পজিশনে, এখন 4th পজিশনে, এবং আগামী দিনে 3rd পজিশনে যাবে। 2047-এ না, 2030-এর মধ্যেই চলে আসবে, কারণ অ্যারিথমেটিক্স বলছে সেটা সম্ভব। এবং তার জন্য এই যে বাজেট, এই যে এবার আমাদের এই বিত্তমন্ত্রীজি যেটা দিলেন 9th টাইমে, আমি বলবো যে আস্তে আস্তে করে 10th টাইমে দেখুন কি অবস্থা দাঁড়ায়, 11th টাইমে দেখুন আপনারা কি দাঁড়ায়। দেশকে সত্যিকারের অর্থে কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধশালী করা যায়, মানুষের মান উন্নয়ন, যেটা বলছেন যে প্রতিটি ঘরের মান উন্নয়ন দরকার, অর্থনৈতিকভাবে উন্নয়ন দরকার। এটা ম্যাজিক করে করা যাবে না,
ম্যাজিক করে করা যাবে না। আর শুধু ওই গতানুগতিক ব্যবস্থাপনায় সেটা করা যাবে না। অনেক যে বিষয়গুলো আছে, যে রিফর্মের কথা বললেন, এখানে এতগুলো দেখুন আপনার সড়ক, রেল, বিমান এবং জলপথের উপরও কিন্তু এবার জোর দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এখন যুবকদের হাতে এই ডিজিটাল প্রযুক্তি, সেটাকে প্রোৎসাহিত করার জন্য ইতিমধ্যে বিভিন্ন কলেজগুলি এবং বিশ্ববিদ্যালয়গুলিতে আপনার সেখানে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব নির্মাণ করা হবে। এটা আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট সেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে করে দিয়েছেন। আজকে আমাদের এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে গত কিছুদিন আগে আমাদের প্রায় আজকে থেকে 6-7 মাস আগে আমাদের ভারত মণ্ডপে অষ্টলক্ষ্মীর একটা মহাসম্মেলন হয়েছে, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। সৌভাগ্যক্রমে আমারও সেখানে যাওয়ার সুযোগ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উনি বক্তব্য রেখেছেন এবং এআই টেকনোলজি নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এই রাজ্যকে যাতে এই এআই টেকনোলজি যাতে সেখানে আমাদের লাগু করা হয়, এআই ল্যাব নির্মাণ করা হয়, মাননীয় মুখ্যমন্ত্রীও সেখানে সহমত প্রকাশ করেছেন। এবং এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই ত্রিপুরা রাজ্য যাতে আইটি হাব নির্মাণ করা হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। এবং আমাদের এই বাজেটে আমরা দেখলাম সেখানেও আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই বাজেটে এই এআই টেকনোলজি বা এই আইটি হাব নির্মাণের জন্য বাজেটে সেখানে প্রভিশন রাখা হয়েছে। আমাদের ক্রীড়া ক্ষেত্রে যুবকদের ক্ষমতায়ন এবং এই যে আমাদের ক্রীড়া ক্ষেত্রে যে খেলো ইন্ডিয়ার মাধ্যমে, যেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদেরকে বিল্ড আপ করার জন্য, আমাদের খেলোয়াড়কে প্রোৎসাহিত করার জন্য যেভাবে উনি উদ্যোগ গ্রহণ করেছেন, ক্রীড়া ক্ষেত্রে যাতে আমরা এই ক্রীড়া ক্ষেত্রে তাদের স্বরোজগার করতে পারে, তারা যাতে কর্মসংস্থান করতে পারে, তার প্রভিশনও আমাদের এই বাজেটে রাখা হয়েছে। শান্ত বিকেল মুহূর্তে আতঙ্কের রূপ নিল বিলোনিয়া মহকুমায়। অপরাহ্ন বেলায় হঠাৎ আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত রতনপুর এলাকায়। ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুনের লেলিহান শিখা দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গোটা বাড়িটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায় বাড়িটিতে প্রায় 60 এক বৃদ্ধা মহিলা একাই বসবাস করতেন। তবে তিনি বেশ কিছুদিন ধরে বাড়িতেই নেই বলে জানা গেছে। উল্লেখযোগ্যভাবে বাড়িটিতে কোনো গ্যাস সংযোগ কিংবা বিদ্যুৎ সংযোগ ছিল না। ফলে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। নাশকতা নাকি অন্য কোনো কারণে এই আগুন লেগেছে তা নিয়ে বিভিন্ন মহলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। তবে ঘটনার সময় বাড়ির মালিক বৃদ্ধা মহিলা সেখানে না থাকায় এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে কেউ নিশ্চিত না হওয়ায় তাকে খবর পৌঁছানো সম্ভব হয়নি বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসনের তদন্তে এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটিত হয় কিনা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। উৎসবের প্রস্তুতির মাঝে নেমে এলো শোকের ছায়া। ঊনকোটিতে পূজা দিতে যাওয়ার পথে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর দশদা সড়কে টিপার ও অটোরিকশার ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারালো 4 বছরের এক শিশুকন্যা। এই দুর্ঘটনায় আরও 5 জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে কাঞ্চনপুর থেকে দশদা অভিমুখী রাস্তায়। স্থানীয় সূত্রে জানা যায় একটি পরিবারের সদস্যরা হাই স্পিড অটোরিকশায় করে ঊনকোটিতে পূজা দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে একটি দ্রুতগামী টিপার গাড়ির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুটির। অটোরিকশায় থাকা বাকি 5 জন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কাঞ্চনপুর থানার এসআই অর্জুন মজুমদার। তার তৎপরতায় আহতদের উদ্ধার করে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে 2 জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাদের ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে কাঞ্চনপুর থানা সেকেন্ড অফিসার প্রীতিময় চাকমার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘাতক টিপার গাড়িটিকে শনাক্ত করার পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের আবহ নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।
আপনি কই থেকে কই যাইতে আছেন কাকু? এই যে অনুকুক্তি উনুকুটি দিয়ে উনুকুটি যাইতেন আসলেন না? আপনি বাড়ি কই আপনার? কুমোচেলা কুমটিলা। আপনার নামটা? কৃষ্ণ প্রসাদ ত্রিপুরা। এই কোন এখানে আইয়া কিতা হয়েছে? আপনারা হাই স্পিড দিয়ে আইছেন? দিয়ে আইছে হ্যাঁ। আবার দুটো কেন্টার দিয়ে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা কি 10,000 রোডে? 10,000 রোডে না? অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনারা হাই স্পিডে কতজন আছিল? আমরা 6 জন। আছিল। তো সবাই কিরকম হয়েছে ইনজুর্ড? যে সব নষ্ট হয়েছে, কি এটা হাত, এরপরে মাথা, আবার যে যে ইয়ে যে নাটিনটা এটা মারা গেছে। ওইটা যে তার মা ইয়ে নষ্ট হয়েছে আর কি। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকারের কৃষক কল্যাণমুখী উদ্যোগ আরও এক ধাপ এগুলো শান্তির বাজারে। রাজ্য সরকারের খাদ্য, সংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে চলতি খারিফ মৌসুমে উৎপাদিত ধান ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয়ের কর্মসূচির সূচনা হলো শনিবার শান্তিরবাজার মহকুমার বেতাকা গোটাউন প্রাঙ্গণে। এই কর্মসূচিতে কুইন্টাল প্রতি 2,369 টাকা দরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। বগাফা কৃষি দপ্তর ও শান্তিরবাজার খাদ্য দপ্তরের সহায়তায় সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, শান্তিরবাজার পুর পরিষদের পৌরমাতা স্বপ্না বৈদ্য, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং, বগাফা কৃষি তত্ত্বাবধায়ক রাজীব সেন এবং শান্তিরবাজার মহকুমা শাসক সঞ্জীব চাকমা সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে 2018 সালের ডিসেম্বর মাসে প্রথমবার রাজ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হয়। সেই ধারাবাহিকতায় প্রতি বছর খারিফ ও রবি উভয় মৌসুমে এই কর্মসূচি চালু রয়েছে। তিনি জানান, চলতি খারিফ মৌসুমে বেতাকা ধান ক্রয় কেন্দ্রের কার্যক্রম আজ থেকে আগামী 13 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বগাফা কৃষি তত্ত্বাবধায়ক রাজীব সেন জানান, শান্তিরবাজার মহকুমা এলাকা থেকে প্রায় 100 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগে সহায়ক মূল্যে ধান বিক্রি করে সন্তোষ প্রকাশ করেছেন বগাফা এলাকার কৃষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে রাজ্য সরকারের এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং ফুড ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে আমাদের শান্তিবাজার সাব ডিভিশনাল লেভেল এই বছরে এবং এই সিজনে থেকে ধান ক্রয় করার এই অনুষ্ঠান আজকে শুভ উদ্বোধন হয়েছে এবং এই বেটাগা গ্রাম পঞ্চায়েত প্রায় 100 মেট্রিক টন ধান ক্রয় করা হবে এবং প্রত্যেক বছরে 2 টাইমস এবং 2 সিজন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হয় এবং এই সিজনে 69 পয়সা বোধহয় ইনক্রিজ হয়েছে। তার মানে পার কেজি 23 টাকা 69 পয়সা বৃদ্ধি হয়েছে। 69 পয়সা বৃদ্ধি হয়েছে গত সিজনের তুলনায়। আজকে সারা রাজ্যের প্রত্যেক ডিস্ট্রিক্ট লেভেল, সাব ডিভিশনাল লেভেল, ব্লক লেভেল প্রত্যেক ডিস্ট্রিক্টে টার্গেট দেওয়া হয়েছে এবং আমাদের ডিস্ট্রিক্টে এরিয়াতেও টার্গেট রয়েছে, ব্লক লেভেলেও টার্গেট। কৃষকরা খুশিতে তারা উৎসাহিত হয়ে সরকারের কাছে ধান বিক্রি করার জন্য আজকে কৃষকরা আছেন, তারা নিজস্ব চাষ করা যে ধান সেটা তারা নিয়ে এসেছে এবং খুব উৎসাহিত, খুব খুশি এবং তারা প্রত্যেক বছরে শুরু থেকে এই বছর বা এই অবধি তারা সরকারের কাছে ধান বিক্রি করছে। তাই সরকারের যে উদ্দেশ্য হচ্ছে কৃষকের আয় সেটাকে দ্বিগুণ করা, আর্থিক সাহায্য সেটাও
কৃষি দপ্তর এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে যারা ফার্মার আছেন তাদেরকে উৎসাহিত করছে। অপরদিকে তাদের যে ফসল সেটাকেও সরকার পুনরায় তাদের কাছ থেকে যে ফসল তারা তুলেছে সেই ফসল আবার সরকারের পক্ষ থেকে তাদের কাছ থেকে ক্রয় করছে ফসল। সেটাই তারা খুব উৎসাহিত। তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।